গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে। আজকের গল্প কল্পনা, লিখেছেন সোনালী সরকার। গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন গল্প আপনাদের কেমন লাগলো। তাহলে শুরু করছি আজকের গল্প। অরূপ কুমার চট্টোপাধ্যায় ছিলেন একজন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা। খুবই কম বয়সে অটুট বন্ধন সিরিয়াল করে ভীষণ নাম কিনে ফেলেছিলেন তিনি। ফিটফাট চেহারা, হাসি খুশি মুখ ও অসাধারণ অভিনয় ক্ষমতার জন্য অটুট বন্ধনে চন্দনের চরিত্রে অরূপকে সবাই ভীষণ ভালোবেসে ফেলেছিল। ভালো ভালো কাজের অফার আসতে শুরু করেছিল অরূপের কাছে, কিন্তু এই খুশি ভাগ করে নেওয়ার মতো ওর পরিবারে কেউ ছিল না। শুধু ছিল এক বেস্ট ফ্রেন্ড, যাকে অরূপ নিজের ভাইয়ের মতো ভালোবাসত। এরই মধ্যে ওর জীবনে আসে নতুন অভিনেত্রী সুলেখা বোস। অরূপ ওকে অনেক কাজের সুযোগ করে দেয়। দেখতে দেখতে ওদের ভালোবাসা বিবাহের সিদ্ধান্তে পৌঁছে যায়। সব ঠিকঠাক চলছিল, কিন্তু কিছু শুভাকাঙ্ক্ষী মানুষের মুখোশের পিছনে যে শত্রু লুকিয়েছিল এটা অরূপ জানত না। এনার্জি ড্রিঙ্কের অ্যাডভার্টাইজমেন্টের শুটিং চলাকালীন ইচ্ছাকৃতভাবে ওকে অ্যাক্সিডেন্ট করানো হয়। হসপিটালে জ্ঞান ফিরতেই অরূপ চিৎকার করে বলে ওঠে, ডক্টর, আমার একটা পা নেই, আমার একটা পা নেই ডক্টর, এ কি হয়ে গেল আমার সাথে। ওর বন্ধু বিবেক এসে জড়িয়ে ধরতেই হাউ হাউ করে কাঁদতে থাকে অরূপ। এক সপ্তাহ হয়ে গেল অরূপ হসপিটালে ভর্তি হয়েছে, কিন্তু একটিবারও সুলেখা ওকে দেখতে এলো না। এমনকি ফোনও লাগছে না, সুইচ অফ বলছে। বিবেক অরূপের কথা মতো সুলেখার সাথে দেখা করে ফিরে নির্বাক বসে রয়েছে। সত্যটা বলার সাহস পাচ্ছিল না ও। অরূপ প্রশ্নভরা চোখে ওর হাতটা ধরতেই মুখ ঘুরিয়ে নিল বিবেক। ব্যাপারটা এবার বেশ পরিষ্কার অরূপের কাছে। ও বলে উঠল, কি রে, মুখ ঘুরিয়ে নিলি কেন? যে সত্যটা তুই আমাকে বলতে পারছিস না সেটা তোর চোখের জল বলে দিচ্ছে ভাই। সুলেখা একজন অভিনেত্রী, আস্তে আস্তে নামডাক বাড়ছে, আর আমি কিনা একজন পঙ্গু। আমাদের মধ্যে সহানুভূতি ছাড়া আর অন্য কোনো সম্পর্ক থাকতে পারে না। আবারও একা হয়ে গেল অরূপ। সমাজের সম্মুখীন হওয়ার মতো মনের জোর ছিল না ওর। তাই নিজের সব কিছু বেচে দিয়ে অনেকটা দূরে এক নির্জন জায়গায় ঘর নিয়ে থাকতে শুরু করল। সামনেই খোলা জমি, তারপর জঙ্গল। এমন নিরিবিলি পরিবেশে থেকে ছোটবেলার শখ জেগে উঠল অরূপের মনে। সে ছবি আঁকতে শুরু করল। তুলির টানে ফুটে উঠল মনের সব দুঃখ যন্ত্রণা। মানুষ তার আঁকাকে খুব পছন্দ করতে শুরু করল। এখন সে অভিনেতা অরূপ কুমার চট্টোপাধ্যায় নয়, শিল্পী একে চ্যাটার্জি। এক রাতে অরূপ নিজের কল্পনা থেকে এক সুন্দরী নর্তকীর চিত্র অঙ্কন করেন। ঠিক সেই সময় দরজায় ধাক্কা পড়ে। এই যে, শুনছেন? বাড়িতে কেউ আছেন? দয়া করে একটু খুলুন না, একটু খুলবেন? অরূপ ক্রাচে ভর দিয়ে এগিয়ে গিয়ে দরজাটা খুলে চমকে উঠল। ঠিক যেন ওর চিত্রটি জীবিত হয়ে সামনে দাঁড়িয়ে আছে। অরূপ বলল, হ্যাঁ বলুন, কে আপনি, কাকে চাই? আমি কল্পনা, বাড়িতে আলো জ্বলতে দেখে একটু বরফ চাইতে এলাম, পাওয়া যাবে কি? অরূপ বলল, হ্যাঁ, কেন পাওয়া যাবে না, কিন্তু এত রাতে বরফ চাইতে এসেছেন, কারণটা ঠিক বুঝলাম না। আমাকে ভুল বুঝবেন না প্লিজ, আমি একজন নৃত্যশিল্পী। আজ অনুষ্ঠানে আমার পায়ে মোচড় লেগেছে, ভীষণ ব্যথা। ঘরে ফ্রিজটা খারাপ হয়ে পড়ে আছে, তাই একটু বরফের সন্ধানে এখানে আসা। অরূপ বলল, আচ্ছা আচ্ছা, যদি আমাকে বিশ্বাস করতে পারেন তবে প্লিজ ভেতরে আসুন। কল্পনাকে সোফাতে বসিয়ে
অরূপ একটি ব্যথার মলম নিয়ে এসে ওর পায়ে মালিশ করে দিল। কল্পনা ইতস্তত করে বলল, আরে আপনি একই করছেন, আমি করে নেব। অরূপ বলল, আপনি ব্যস্ত হবেন না, আমি শুধুমাত্র আপনার সাহায্য করতে চেষ্টা করছি। আপনি হয়তো নিচু হয়ে ঠিকভাবে মলম দিতে পারবেন না। অরূপ কল্পনাকে মলম ও বরফ দিয়ে বাড়ি পাঠালেন। পরদিন রাতে কল্পনা আবার এলো। আপনার মলমটা ফেরত করতে এলাম, বেশ ভালো কাজ হয়েছে এটাতে। অরূপ বলল, আপনি এটা এখনই ফেরত দিতে এলেন কেন? আরো 2 দিন পায়ে মালিশ করলে তো ভালো হতো। আরে না না, আমার পা এখন একদম ঠিক আছে। ও আচ্ছা, বেশ ভালো কথা, কিন্তু আমার বাটিটা নিয়ে এলেন না যে, যেটাতে বরফ দিয়েছিলাম। কল্পনা একটু লজ্জা পেয়ে বলল, আপনি ভুল বুঝবেন না প্লিজ, আমার মনে ছিল, আসলে আমি খালি বাটি ফেরত দিতে চাইনি। মা বলেন আমার রান্না খুব সুন্দর, কাল আপনার জন্য কিছু তৈরি করে নিয়ে আসবো। অরূপ কফির কাপটা ওর হাতে দিয়ে বলল, এসবের কিন্তু কোনো দরকার ছিল না, বাটিটা এমনি দিয়ে গেলেই হতো। পরদিন আবার দরজায় নখ হলো। খুলতেই কল্পনা বাটি ভর্তি পায়েস নিয়ে দাঁড়িয়ে আছে। আরে আপনি তো দেখছি সত্যি সত্যি রান্না করে নিয়ে এসেছেন, হাসি মুখে বলল অরূপ। কল্পনা জবাব দিল, আপনি বুঝি ভাবলেন আমি বাটিটা ফেরত না করার জন্য অজুহাত করছি? আরে না না, একদমই এমনটা নয়। আসুন ভেতরে আসুন। অরূপ কল্পনাকে ঘরে নিয়ে গেল। সেদিন অনেক রাত পর্যন্ত দুজনে কথা বলে এবং একসাথে ডিনার করে। অরূপ বলল, আপনি এত রাতে একা বাড়ি যাবেন? আমি কি আপনাকে এগিয়ে দিয়ে আসতে পারি? কল্পনা হেসে বলল, আজ পর্যন্ত কাউকে ভয় পায়নি, সে রাতের অন্ধকার হোক বা কোনো মানুষ এলেও। সপ্তাহখানেক পরে অরূপ ভীষণ অসুস্থ হয়ে পড়ল। গায়ে ভীষণ জ্বর, চোখ বুজে প্রায় অজ্ঞানের মতো পড়ে আছে। জ্ঞান আসতেই চমকে উঠল অরূপ। আপনি কখন এলেন আর কিভাবে? মাথার পাশে বসে ওর কপালে জলপট্টি রাখছিল কল্পনা। সে বলল, আহা, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আমি এখান দিয়ে যাওয়ার সময় দেখলাম ঘরে আলো জ্বলছে আর দরজাটা ফাঁক রয়েছে, ডাক দিয়ে সাড়া পেলাম না, ভিতরে এসে দেখি এই অবস্থা। 2-3 দিন ওখানে থেকেই কল্পনা অরূপের দেখাশোনা করে। অরূপ এখন বেশ সুস্থ। ও বলল, কল্পনা আপনার এবার বাড়ি যাওয়া উচিত, বাড়িতে সবাই রাগ করবেন, আমি তো এখন ভালো আছি। কল্পনা বলল, বেশ চলে যাব, কিন্তু আপনি এবার বিবাহ করে নিন, না হলে সময় অসময়ে কে দেখবে আপনাকে? অরূপ কষ্টের হাসি হেসে বলল, কোন মেয়ে আমার মতো পঙ্গুর সাথে সংসার করতে চাইবে বলুন? আপনার জন্য এমন পাত্র এলে আপনি কি রাজি হবেন? যদি বলি হ্যাঁ? শুনে চোখে জল আসছিল অরূপের। আপনি এখন বাড়ি যান প্লিজ। কল্পনা যেতেই দরজাটা বন্ধ করে ভারী মনে ঘরে গিয়ে বসল অরূপ। সন্ধেবেলা দরজায় এসে জোরে জোরে ডাক দিল কল্পনা, অরূপ দরজাটা খুলুন, দরজাটা খুলুন প্লিজ। দরজা খুলে অরূপ বলল, এ কি, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? আসুন, আগে ঘরে আসুন। ও জলের গ্লাসটা হাতে দিতেই কল্পনা বলল, আমায় বিয়ে করবেন? এ আপনি কি বলছেন? আমি একদম ঠিক বলছি, আমি আপনাকে ভালোবাসি। আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এখানে ছিলাম বলে। আপনি না রাখলে আমি কাল ভোরেই অন্য কোথাও চলে যাব। অরূপ ওর হাত দুটো ধরে বলে, তোমাকে কোথাও যেতে দেব না। এতদিন পর আমার জীবনে বাঁচার আশা হয়ে এসেছো তুমি, কালই আমাদের বিয়ে হবে। দুজনে শপিং করে রেস্টুরেন্টে ডিনার সেরে বাড়ি ফেরে। পরদিন মন্দিরে গিয়ে অরূপ কল্পনার স্মৃতিতে সিঁদুর পরায় এবং খুশির মুহূর্তটাকে ক্যামেরায় বন্দি করে। এরপর হানিমুনের জন্য ওরা দার্জিলিংয়ের একটা হোটেলে ওঠে। ওখানে অরূপ ফোন দিয়ে অনেক ফটো নেয় কল্পনা। রাতে খাওয়া শেষ করে শুতে যায় ওরা। ভোরবেলা গার্ডেনে ঘোরার সময় বিবেকের সাথে দেখা অরূপের।
আরে ভাই, তুই এখানে? বিবেক বলে, আমি তো বিজনেস ট্যুরে এসেছি, আর তুই এখানে? আমি হানিমুনে এসেছি ভাই। মজা করছিস নাকি? তুই বিয়ে করবি আমাকে ছাড়া? অরূপ ওর হাতটা ধরে বলল, ক্ষমা কর ভাই, পরিস্থিতি এমন ছিল যে কাউকে কিছু বলার মতো সময়ই পাইনি, বিশ্বাস কর। বিবেক বলল, আমি যে কি খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না ভাই, চল বৌদির সাথে দেখা করব। রুমে এসে বিবেক বলল, কিরে বৌদি কোথায়? অরূপ অবাক হয়ে বলল, এ কি করে সম্ভব? ও তো ঘুমিয়েছিল, আমি বাইরে দিয়ে লক করে গেছি। কল্পনাকে খোঁজা শুরু হলো। বিবেককে হোটেল থেকে জানায় অরূপ এখানে একাই এসেছিলেন, তার সাথে অন্য কেউ ছিলেন না। বিবেক বলল, তোর ফোনে বৌদির ফটো তো থাকবেই, চল আশেপাশে দেখিয়ে জিজ্ঞাসা করি। অরূপের সারা ফোন খুঁজেও কল্পনার একটাও ফটো পাওয়া গেল না। অরূপ মাথায় হাত দিয়ে বসে পড়ল। এ আমার সাথে কি হচ্ছে ভাই? ফোন থেকে কে ওর সব ফটো ডিলিট করলো? বিবেক বলল, ফোন তো তোর কাছেই ছিল, তবে কিভাবে কেউ এমনটা করবে? বন্ধুকে নিয়ে বাড়ি ফিরেই অরূপ ক্যামেরা থেকে ফটোগুলো ওয়াশ করতে দিল। ফটো ওয়াশ হয়ে আসতে দুজনেই হতবাক হয়ে গেল। ফটোতে শুধু অরূপ রয়েছে, অদ্ভুত সব পোজে, কিন্তু কল্পনা কোথাও নেই। অরূপ নিজের স্মৃতি থেকে কল্পনার ছবি এঁকে বিবেককে নিয়ে থানাতে গেল নিখোঁজের রিপোর্ট লেখাতে। পুলিশ সেই সব জায়গায় খোঁজ নিল যেখানে যেখানে ওরা গিয়েছিল বলেছে, কিন্তু কেউই কল্পনাকে দেখেনি। পুলিশের পরামর্শে বিবেক অরূপকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেল। নানা রকম পরীক্ষা নিরীক্ষা শুরু হলো। অবশেষে জানা গেল স্কিজোফ্রেনিয়া নামক এক বিরল মানসিক রোগে আক্রান্ত হয়েছে অরূপ। জীবনের নানান আঘাত ও একাকিত্বকে মানতে না পেরে নিজের মনের কল্পনাকেই বাস্তবে তার স্ত্রী কল্পনা ভাবতে শুরু করেছিল সে। শুরু হলো অরূপের চিকিৎসা। একদিন বিবেকের কাছে হসপিটাল থেকে ফোন গেল। বিবেক এসে দেখে আত্মহত্যা করেছে অরূপ। লিখে রেখে গেছে, কল্পনাকে খুঁজে বের করাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল, কিন্তু আজ যখন জানলাম কল্পনা আসলে শুধু কল্পনা, বাস্তব নয়, তখন আমিও আর এই পৃথিবীতে একা থাকতে চাই না।